সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্টুডেন্ট ভাই বোনদের নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের এই আলোচনায় আজকে আমরা স্টুডেন্টদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হতে পারে সেগুলো নিয়ে কথা বলতেছিলাম। তারই একটি অংশ হিসেবে মূলত আজকে কথা বলবো যে অথরাইজেশন লিভ কিভাবে স্টুডেন্ট ভাই বোনরা নিতে পারে এবং তারা বিভিন্ন কারণে যে সমস্ত কারণে বৈধভাবে তাদের গ্যাপ হতে পারে সেই বিষয়গুলি নিয়ে কিছু পিকচার আপনাদের সামনে ক্লিয়ার করব আজকের আলোচনায়। গতকালকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি এই সংক্রান্ত। আজকেও মূলত আমরা কথা বলবো যাতে করে স্টুডেন্টদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা কোনোভাবে মিস না হয়, যাতে করে তারা মিসগাইডেড না হয় এবং কোনো বিষয় যাতে তাদের জানার বাইরে না থাকে। তো আশা করছি স্টুডেন্ট ভাই বোন যারা শুনতেছেন এবং যারা স্টুডেন্ট হিসেবে আসবেন সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ। চলুন আমরা আলোচনাটি সেরে ফেলি। The post-graduation work permit is an important document for international students looking to gain work experience and build eligibility for certain permanent residence pathway. তো অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের বিষয়টি বারবার সামনে আসে এ কারণেই যে কেউ যদি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে স্টে করতে চায় বা থাকতে চায়, সে কারণেই মূলত এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তিনি শুধু পড়াশোনা করার জন্যই কানাডাতে এসেছেন, পড়াশোনা শেষ করে তার নিজ দেশে চলে যাবেন, তাহলে তার জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে খুব বেশি হেডেকের বিষয় থাকে না বা নেই। অ্যাকচুয়ালি কানাডার পড়াশোনা শেষ করে কানাডার জব মার্কেটে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে সেটা কিন্তু নানাভাবে হেল্প করে স্টুডেন্টদেরকে পরবর্তী সময় পিআর হোল্ডার হিসেবে কনভার্ট হওয়ার জন্য। এবং এক্ষেত্রে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম, এরপরে আপনাদের নিয়মিত যে সবচেয়ে বিগ প্রোগ্রাম সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, ইন ডিম্যান্ড স্কিল ক্যাটাগরি, সবগুলোতে কিন্তু স্টুডেন্টরা খুব সহজভাবে কোয়ালিফাই করতে পারে যদি তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটগুলো যথাযথভাবে সম্পন্ন হয়। তো এই জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে আমরা বেশ কিছু বিষয়ে সাবধানতার কথা বলেছিলাম, আজকেও আমরা কিছু সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। এলিজিবিলিটি ফর দিস ডকুমেন্ট ইজ কন্টিনজেন্ট অন ফিউ ফ্যাক্টরস, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অফ হুইচ ইজ মেনটেনিং ফুল টাইম স্ট্যাটাস। অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম সেটা হলো যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের প্রিভিয়াস অর্থাৎ স্টাডি চলাকালীন সময় ফুল টাইম স্ট্যাটাসটা মেনটেন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু কারো কোনো বিশেষ সমস্যার কারণে এই ফুল টাইম স্ট্যাটাসটা মেনটেন করা কঠিন হতে পারে। সেক্ষেত্রে তাদের কী করণীয় এবং অথরাইজেশন লিভ কীভাবে নিতে হবে, কী পরিমাণে গ্যাপ তারা দিতে পারে, এই বিষয়গুলি মূলত আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। For each semester of the entire duration of a student studies, taking extended breaks from one's studies can therefore be detrimental to a student post-graduation work permit eligibility. Note, while full-time is slightly different based on each school method of counting course credits, এখানে একটি বিষয় সেটা হলো যে ফুল টাইম স্টুডেন্টদের কিন্তু কাউন্টিংটা স্কুল ভেদে কিন্তু বিভিন্ন হয়ে থাকে এবং এক একটা স্কুল এক এক ধরনের মেথড ফলো করে থাকে, এই বিষয়টিও মাথায় রাখতে হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনি কোনো কারণে চাইলেন যে একটা ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করতেছেন, একটু গ্যাপ দিলেন, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আইআরসিসি অর্থাৎ কানাডার যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, এই বিষয়গুলো কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে জানাতে হয় বা তাদের আপনার সিস্টেমগুলো ফলো করতে হয়। কারণ আপনি পরবর্তীতে যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিতে চান তাহলে এই বিষয়টি কিন্তু তার খুব ভালোভাবে নোটিফাই করে, ভালোভাবে এগুলো যাচাই বাছাই করে। এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মন চাইলে পড়লাম, মন চাইলেও ছেড়ে দিলাম, আবার ভর্তি হলাম, বিষয়গুলো কিন্তু এরকম করার কিন্তু সুযোগ নেই। This is usually defined by IRCC as a student actively pursuing their studies, টেকিং রাফলি 3 কোর্স পার সেমিস্টার। এক্ষেত্রে কেউ যদি সেমিস্টারে পড়াশোনা যদি কারোর জন্য ওভারলোড হয়, সেক্ষেত্রে কমপক্ষে 3টি কোর্স তার পার সেমিস্টারে মেনটেন করতে হবে। এটা একটা ন্যূনতম কন্ডিশন। তো এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, হাউ ক্যান স্টুডেন্টস টেক এ ব্রেক ফ্রম দেয়ার স্টাডিজ উইদাউট কম্প্রোমাইজিং দেয়ার চান্সেস অ্যাট এ ওয়ার্ক পারমিট। তো স্টুডেন্টরা কীভাবে ব্রেক নিতে পারবে বা কী ধরনের ব্রেক নিলে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে কোনো হ্যাম্পার হবে না, সেই বিষয়টি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হোয়াইল স্টুডেন্টস ডু নিড to maintain full-time students during their studies, there are exceptions that IRCC makes if certain conditions are met. Especially these are এখানে যে কন্ডিশনে আপনারা এখানে ফুল টাইম স্ট্যাটাস মেনটেন করার পাশাপাশি এখানে ব্রেক দিতে পারেন, সেগুলো হচ্ছে if a student was not a full time during a scheduled time
শিডিউল টাইম অফ ব্রেক, এক্সাম্পল সামার ব্রেক, অর্থাৎ যখন ইউজুয়ালি ইউনিভার্সিটির কোর্সগুলো বন্ধ থাকে বা ইউনিভার্সিটির ভ্যাকেশন থাকে, সেই সময় তো আপনি ফুল টাইম পড়াশোনা করতে পারবেন না। সেই সময় যে ব্রেকটা, সেটা কোনো এখানে ধরাবাঁধা নিয়ম হিসেবে আসবে না, সেটা স্বাভাবিক ব্রেক হিসেবে কাউন্ট হবে। এটা আইআরসিসি থেকে স্বীকৃত। হ্যাভিং টু স্টপ স্টাডিং অর চেঞ্জ to part-time study between March 2022 and the fall semester of that year due to complications arising from COVID-19 প্যান্ডেমিক। তো এখন যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, অনেকে এখানে ব্যাচেলর করতে এসেছেন 2020 সালের দিকে কিংবা তার আগে পরে, তো এই সময় কোভিডের কারণে যে কন্ডিশনগুলো ছিল সেগুলোর জন্য এখানে বিশেষ একটি কন্ডিশন দেওয়া হয়েছে। যদি কেউ কোভিড এফেক্টেড হন তাহলে তার জন্য এটি প্রযোজ্য, আদারওয়াইজ না। ইফ এ স্টুডেন্ট ওয়াজ নট ফুল টাইম ফর দি লাস্ট সেমিস্টার অফ দেয়ার স্টাডিজ, তো সাধারণত একটা পড়াশোনার একটা কোর্সের লাস্ট সেমিস্টারে যদি কেউ ফুল টাইম এখানে ক্লাস না করে ফুল লাস্ট সেমিস্টারে, সেটাকে এখানে নেগেটিভলি দেখা হয় না। Or if a student took an authorized leave of absence for less than 150 days, তো 150 দিনের কম সময়ের জন্য কেউ যদি অথরাইজেশন নিয়ে ছুটি নেয়, অর্থাৎ অথরাইজড লিভ নেয়, তাহলে এটা ফুল টাইম স্টুডেন্ট হিসেবেই তারা কাউন্ট হয়, বা এখানে সেক্ষেত্রে তাদের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বিষয়ে তাদের জন্য এটা হ্যাম্পার করে না। স্টুডেন্টস হু নিড টু টেক এ লিভ ফ্রম দেয়ার স্টাডিজ ডিউরিং স্টাডি পিরিয়ড ক্যান দেয়ারফর অ্যাপ্লাই ফর অথরাইজড লিভ অফ অ্যাবসেন্স। তো পড়াশোনা চলাকালীন সময় বিশেষ কারণে যদি কারো ছুটির প্রয়োজন হয়, তাহলে তারা এখানে অথরাইজেশন লিভ নিয়ে এখানে অ্যাবসেন্ট থাকতে পারে। দিস ইজ এ ডকুমেন্ট প্রোভাইডেড বাই দি স্টুডেন্ট designated learning on institution that explains to IRCC that the student had a legitimate need to leave their studies for a period of less than 150 days and had the school's approval. DLI are the only school in Canada authorized to accept and providing housing for international students. তো এখানে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন যেহেতু একমাত্র অথরাইজড প্রতিষ্ঠান, এটা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে তারা অথরাইজড স্টুডেন্টদেরকে পড়াশোনা করানো, তাদের হাউজিংয়ের ব্যবস্থা করানোর। এখন এই ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনগুলোর অথরাইজড ফর্ম রয়েছে, সেখানকার সেই ফর্ম ফিল আউট করে একজন স্টুডেন্ট 150 দিন পর্যন্ত বা তার কম সময়ের জন্য ছুটি নিতে পারে, এবং সেটি দিয়ে এই ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন কিন্তু আইআরসিসিকে জানায় যে আমার এই স্টুডেন্ট তার এই প্রয়োজনের কারণে ছুটি নিয়েছে, সেখানে আমরা অ্যাপ্রুভাল দিয়েছি, তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তোমরা কোনো ব্যাঘাত ঘটায়ও না। এই বিষয়গুলো কিন্তু এভাবে ক্লিয়ার করা হয়। এই জন্যে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনগুলো থেকে লিভ নেওয়ার জন্য উপযুক্ত সিস্টেম থাকে। Authorized leaves of absence letters can be requested for several different reasons. কী কারণে আপনি অথরাইজেশন লিভ নিতে পারেন সে বিষয়গুলি আর্টিকেলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে। মেডিকেল ইলনেস অর ইনজুরি, প্রেগনেন্সি, প্যাটার্নাল লিভ, ফ্যামিলি ইমার্জেন্সি, ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিস, চেঞ্জ অফ প্রোগ্রাম অ্যাট দ্য সেম স্কুল, সাসপেনশন ফ্রম স্কুল। তো এখানে যে কয়টি বিষয় মেনশন করা হলো, এই সমস্ত কারণে স্টুডেন্টরা এখানে অথরাইজেশন বা অথরাইজড লিভ নিতে পারে। কতদিন পর্যন্ত? 150 দিন পর্যন্ত। বেসিক্যালি আমি আবার একটু রিপিট করতেছি। মেডিকেল ইলনেস অর ইনজুরি, প্রেগনেন্সি অর প্যাটার্নাল লিভ, ফ্যামিলি ইমার্জেন্সি, কারো দেখা গেল যে তিনি কানাডায় পড়াশোনা করতেছেন, তার দেশে কোনো বিশেষ কারণে তাকে দেশে যেতে হলো, থাকতে হলো, সেক্ষেত্রেও তিনি 150 দিন পর্যন্ত এখানে অথরাইজেশন লিভ নিতে পারবেন। এরপরে কোনো অনেক কান্ট্রি আছে যেগুলোতে ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিসে যোগদান করতে হয়। চেঞ্জ অফ প্রোগ্রাম অ্যাট দি সেম স্কুল, একই আপনি ইউনিভার্সিটিতে যদি আপনি প্রোগ্রাম চেঞ্জ করেন সেক্ষেত্রেও এখানে সুযোগ দেওয়া হয়। সাসপেনশন ফ্রম স্কুল থেকে যদি কেউ চলে যায় সেটার অন্য স্কুলে ভর্তি হওয়ার সাপেক্ষে মাঝখানে যে ইন্টারিম পিরিয়ড, সেই সময়টাও এখানে 150 দিনের নিচে হলে সেটাও অথরাইজড লিভের মধ্যে থাকে। হাউ ক্যান আই রিকোয়েস্ট অ্যান অথরাইজড লিভ অফ অ্যাবসেন্স লেটার ফ্রম মাই স্কুল? তো আপনি কীভাবে এই অথরাইজেশন লিভের জন্য আবেদন করতে পারেন? ডিফারেন্ট স্কুলস হ্যাভ ভ্যারিড process to request an authorized leave of absence. However, this process follows general themes. Usually, students will have to submit a request form to petition a leave of absence letter. At this time, they may also be asked to submit supporting documentation for their request to verify their need to pause studies. In addition, students may be asked to submit immigration and travel document including. তো এখানে আপনি যে অথরাইজড লিভ নেবেন এবং সেটার জন্য যে আবেদন করবেন, সেটার জন্য আবেদন ফর্ম ফিল আউট করতে হবে, এটি পিটিশন ফর্ম, সেটার সাথে সাথে আপনাকে বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনি যে ওখানকার ফুল টাইম স্টুডেন্ট সেটার জন্য স্টাডি পারমিট লেটার দিতে হবে, যেটা আপনি আপনার
স্টাডি পারমিট লেটারটা আপনি বর্ডার থেকে পাবেন। এই কপি অফ দেয়ার স্টুডেন্ট ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, পাসপোর্টে যে ভিসার স্টিকার লাগবে সেটার একটি কপি দিতে হবে। এই কপি অফ দেয়ার পাসপোর্ট এবং পাসপোর্টের যে বায়োগ্রাফিক্যাল পেজ সেটার একটা আপনার ফটোকপি বা স্ক্যান প্রিন্ট আউট দিতে হবে আপনাকে। মোস্ট স্কুল হ্যাভ অ্যান ইমিগ্রেশন এক্সপার্ট অর ইভেন ইন্টারন্যাশনাল স্কুল এডুকেশন হাব ফর স্টুডেন্টস টু কনসাল্ট অ্যাবাউট দেয়ার স্পেসিফিক কেসেস। তো মেজরিটি যেগুলো রিনাউন্ড প্রতিষ্ঠান তাদের কিন্তু এরকম অথরাইজড অফিসার থাকে যারা ইমিগ্রেশনের বিষয়গুলোতে স্টুডেন্টদেরকে হেল্প করে। বিশেষ করে ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের কনসালটেন্ট থাকে যাতে করে স্টুডেন্টদের ফিউচার নিয়ে কোনো সমস্যা না হয়, কারণ স্টুডেন্টদের একটা মেজরিটি অংশ এখানে কানাডাতে থেকে যাওয়ার একটা প্ল্যান থাকে। এই জন্যে এই বিষয়গুলো থেকে আপনার এই বিষয়গুলোর জন্য ডিএলআই অর্থাৎ যেখানে আপনারা পড়াশোনা করবেন সেইখানে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে হেল্প করবে। এখানে কয়েকটি রিনাউন্ড প্রতিষ্ঠানের অথরাইজড লেটারের স্যাম্পল আমরা দেখাচ্ছি। বিলো আর দি ডেডিকেটেড অথরাইজড লিভ অফ অ্যাবসেন্স লেটার ফর সাম অফ কানাডাস মোস্ট পপুলার ডিএলআই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটি রিনাউন্ড ডিএলআই, ইউনিভার্সিটি অফ টরন্টো, ওয়াটারলু ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, কুইন্স ইউনিভার্সিটি। এই কয়েকটি ইউনিভার্সিটির স্যাম্পল হিসেবে আমরা এই কয়েকটি ইউনিভার্সিটির অথরাইজেশন লেটারের যে স্যাম্পল বা স্যাম্পল না, এটা অ্যাকচুয়ালি এই অথরাইজেশন লেটারের যে আবেদনের লিঙ্ক সেটা আমরা শেয়ার করব আমাদের ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। তো আপনারা সেটা দেখেও অন্তত বুঝতে পারবেন এবং জেনে নেবেন যে কী কী তথ্য অ্যাকচুয়ালি এই সমস্ত ক্ষেত্রে লাগে। তো আজকের আলোচনাটি মূলত গতকালকের আলোচনার একটি এন্ডিং আমরা টেনেছি। গতকালকে আমরা সতর্ক করেছিলাম এবং সেই সতর্কতার বিষয়গুলো কীভাবে আপনারা মেনটেন করবেন সেটা একটা সঠিক গাইডলাইন মূলত আজকের এই সেকেন্ড ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করেছি। স্টুডেন্ট ভাই বোন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন এই বিষয়গুলো নোট রাখবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে সহযোগিতা করবে। প্রয়োজনে ভিডিওটি সেভ করে রাখবেন ভবিষ্যতে যাতে আপনাদের কাজে লাগে। তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। সবার প্রতি আন্তরিকতা কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।